আজকে এই এপিসোডে আপনাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরতে যাচ্ছি সেই তথ্যগুলো আসলে গতকালকের এপিসোডে আপনাদেরকে দেওয়াটা উচিত ছিল, প্রয়োজন ছিল। কিন্তু এমন যদি কোনো ঘটনা ঘটে এবং সেটাও যদি হয় সুপ্রিম কোর্টের একটি নজিরবিহীন কোনো মামলা, যেটি সম্পর্কে রাজ্যবাসীর বা দেশবাসীর ভীষণ পরিমাণে আগ্রহ, সেই মামলার কোনো আপডেট বা কোনো তথ্যসূত্র বা কোনো খবর করতে গেলে আমাদেরকে তো অবশ্যই অনেকবার ক্রস চেক করে বুঝে তারপর আপনাদের সামনে নিয়ে আসতে হয়। প্রসঙ্গ আর অন্য কিচ্ছু নয়, ওই ফাইল চোর বলে একটা গান খুব বিখ্যাত হয়েছে। এখন সেই জনমানুষ এই মুহূর্তে চালু কথা, যেটা চালু কথা কোট আনকোট ফাইল চুরি মামলা, যেটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে পশ্চিমবঙ্গ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি মামলা, সুপ্রিম কোর্টের লিস্টিং আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, যেটি গতকালকে এইভাবে লিস্টিং হয়েছিল। এবং আমরা যারা এই ধরনের মামলাগুলোকে কভার করি এবং তার প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে এসে আলোচনা করি, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, যেভাবে সারা দেশবাসী প্রচুর আগ্রহী মানুষ সেটির জন্য অপেক্ষা করেছিল। আমরা এর আগে এই মামলাটির সংক্ষিপ্ত সার অন্যান্য এপিসোডে তুলে ধরেছি এবং বিস্তৃত কমেন্ট্রি তারও আগের এপিসোডগুলোতে তুলে ধরেছি। এই এপিসোড যদি অত্যন্ত সংক্ষেপে চুম্বকে বলা যায়, যারা নতুন দর্শক এসছেন তারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাদের জন্য, সেটা কি এই পুরো হিয়ারিং পর্বটা যেভাবে এগোচ্ছিল ভোট পূর্ববর্তী সময়, সেটাতে প্রথমে ছিল যে মামলার যারা পার্টি হয় সেখানে ইডির তরফে অভিযোগ করা হয়েছিল এবং ডিফেন্সে ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সহ সিটিং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, তৎকালীন ডিজিপি, তৎকালীন সিপি, তৎকালীন মুখ্য সচিব, এরা সমস্ত, সঙ্গে আরো মেনি, তার সঙ্গে মেনি এই কথাটা যোগ করতে হবে। এখন এই মামলাটাতে এই ডিফেন্স কাউন্সিলদের মধ্যে যারা ছিলেন তারা ছিলেন কপিল সিব্বাল, অ্যাডভোকেট, মাননীয় অ্যাডভোকেট কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মেনকা গুরুস্বামী, শ্যাম দেওয়ান, অভিষেক মনু সিংভি। আর ইডি এবং সরকার পক্ষে যারা ছিলেন, মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং মিস্টার রাজু। এখন এই সওয়াল জবাবের প্রথম অংশটা ছিল মামলার মেনটেনেবিলিটি, যাতে মামলাটা গ্রহণই না করা যায় সেই চেষ্টা ওই টিম অফ লয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারা একটানা বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করেন। বিচারপতি পি কে মিশ্রা এবং আঞ্জারিয়া, মাননীয় বিচারপতি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চকে, প্রিজাইডিং বিচারপতি ছিলেন পি কে মিশ্রা, তাদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেন মামলাটা মেনটেনেবিলিটি নেই। কিন্তু পরবর্তীতে তাদের সমস্ত রকম সাবমিশনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেখানে তারা একের পর এক সংবিধানের ধারা, বিভিন্ন রকম রেফারেন্সের রায় তুলে ধরবার সত্ত্বেও বিচারপতি পি কে মিশ্রার বেশ কিছু কঠোর অবজারভেশন আমরা সেখানে দেখতে পাই, যেখানে তিনি বলেন যে এই ঘটনা নজিরবিহীন দেশের আইন ইতিহাসে, সাংবিধানিক ইতিহাসে, যেখানে একজন সিটিং চিফ মিনিস্টার সে নিজেই দেশের কোনো সাংবিধানিক একটি তদন্তকারী এজেন্সিকে তদন্তের কাজে বাধা দিতে চলে যাচ্ছে এবং সেখান থেকে নথি তুলে নিয়ে চলে আসছে। কাজে এইটা দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে নাকি তিনজন, নাকি সাংবিধানিক বেঞ্চে হবে, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আর্টিকেল 32, ফান্ডামেন্টাল রাইটস, এই সমস্ত সাবমিশনগুলো মাননীয় আইনজীবীরা তাদের সামনে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে বিচারপতি পি কে মিশ্রার আরও একটি অবজারভেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একজন সিটিং চিফ মিনিস্টার তিনি যদি ক্রাইম করেন, তাহলে ইডিকে তদন্ত করতে গেলে কি ওই চিফ মিনিস্টার যিনি কিনা অন্যায় করেছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। যদিও এই সম্পর্কে হাঁ করেছে, চিৎকার করে উঠে চেষ্টা করেন মাননীয় কপিল সিব্বাল যে এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। যাই হোক, এই সমস্ত কিছু সাবমিশনগুলো হয়ে যাওয়ার পর সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি তার সাবমিশন রাখেন যে কতটা নজিরবিহীন এই ঘটনা, এবং সেইটা উল্লেখ করতে গিয়ে তিনি এই কথা দেখান যে মোথাবাড়ি কাণ্ডে যেভাবে আপনার হয়েছিল, জুডিশিয়াল অফিসারদের বন্দি করে রেখে তাদের ওপর চাপ সৃষ্টি করে এমনকি প্রাণঘাতী
আঘাত করার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। তিনি আরো নজির দেখান যে ওই ডিজিপি, তৎকালীন পুলিশ, তার আগের পুলিশ কমিশনার ওই রাজীব কুমার, তার বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করতে যায়, সেই সময় এই তৎকালীন সেই মুখ্যমন্ত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিবিআই এর তদন্তের মধ্যে ঢুকে যান এবং ওই রাজীব কুমারের বাইরে, বাড়ির বাইরে ধর্নায় বসেন, যেখানে সেই ধর্নাতে পদস্থ পুলিশ কর্তারাও হাজির থাকেন একটি রাজনৈতিক ধর্নায়। কাজেই ওনারা দেখাতে চান যে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত সেই সরকারের, সেই দলের একটা প্যাটার্ন। রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় সংবিধান সেখানে লঙ্ঘিত হয়, সেখানে আইনের শাসন চলে না এবং টোটাল ললেসনেস, মোটামুটি ভাবে এইটা বলা যায় যে সলিসিটর জেনারেলের সাবমিশন। এর পরবর্তীতে মিস্টার রাজু, তিনি ইডির তরফ থেকে যে সমস্ত অভিযোগগুলো আছে এবং মামলার মেনটেনেবিলিটিকে সাপোর্ট করে তার সাবমিশন প্রথম দিন রাখেন এবং ভোটের ঠিক আগে এই মামলাটি বিলম্বিত হয়ে গতকাল ছিল সেই মামলাটির হিয়ারিং এর ডেট। আপনাদের লিস্টিং আমি দেখিয়েই দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা হলো, এর মাঝখানে একটি পয়েন্ট আমি আপনাদেরকে বারবার করে উল্লেখ করেছিলাম, হয়তো, আমি আবার বলছি হয়তো সেটা একটা কারণ হতে পারে। কি কারণ হতে পারে? যে মামলাটি কালকে হিয়ারিং এ উঠলই না, যদিও লিস্টিং এ ছিল। দেখতেই পাচ্ছেন 53 নম্বর পর্যন্ত মামলাটি এসেছিল, মানে আইটেম নাম্বার 53 পর্যন্ত। তৎপরবর্তীতে লাঞ্চ ব্রেক হয় এবং বিচারপতি পিকে মিশ্রা, তিনি দ্বিতীয় লাঞ্চ ব্রেকের পর 2টোর সময় তিনি আর ওই এজলাসে ফিরে আসলেন না। মাননীয় বিচারপতি এঞ্জেরিয়া, তিনি পরবর্তী কিছু মিসলেনিয়াস কেসগুলো সম্ভবত সেগুলো নিষ্পত্তি অথবা ফার্দার ডেট ইস্যু করে সেদিনকার মতো আদালতের কার্য সমাপ্ত করেন। কিন্তু আশ্চর্যের বিষয় যেটা লেগেছে, সেটা আমরা দেখলাম যে এন্টায়ার এই সওয়াল জবাব প্রসেসের মধ্যে সারা দিনে আমাদের দিল্লি সূত্র জানাচ্ছে যে এজলাস কক্ষের মধ্যে একবারের জন্যও কিন্তু কপিল সিব্বাল, মেনকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক মনু সিংভি, এনাদেরকে দেখা গেল না। যেটা ধরা যাক 53 নম্বর আইটেম যখন চলে আসছে মামলায়, 59-এ যখন লিস্টিং আছে, তখন এর আগে আগে যারা হিয়ারিং গুলো ফলো করেছেন জানবেন যে এই টিম অফ লয়ার তাদের পিছনে এসে পুরো ফাইল পত্র নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকেন, নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন যে কিভাবে তাদের সাবমিশন গুলো জানাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এজলাস পক্ষের মধ্যে তাদের কালকে দেখাই গেল না। এর পরবর্তীতেও যখন মাননীয় বিচারপতি আঞ্জারিয়া আসলেন পরবর্তীতে লাঞ্চ ব্রেকের পর, সেক্ষেত্রেও পুরো এজলাস কক্ষ বলা যায় প্রায় খালি ছিল। এখন এই একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে খেয়াল করুন, রাজ্য সরকারের সঙ্গে ইডির একটি মামলা, যেখানে ইডি হচ্ছে অভিযোগকারী এবং রাজ্য সরকার, অর্থাৎ তৎকালীন রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস বা মমতা সরকার, এইভাবে ভাবুন, সে ছিল সেটাকে ডিফেন্স করছে, এই যাকে বলা হয় বাদী বিবাদ। এখন এখানে এই পালাবদল বা পরিবর্তনের পর ওখানে কিন্তু অভিযুক্তদের তালিকায় ছিল আগে সিটিং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলবল, ওই ডিজিপি রাজীব কুমার ও সিপিরা সহ। পালাবদল হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন আর চিফ মিনিস্টার নেই, মমতা সরকার নেই, তৃণমূল সরকার নেই, এখন আছে রাজ্য সরকার। এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গে, তার শাসক দল এখন বিজেপি। তাহলে এই আইনজীবীদের যে সাবমিশন গুলো পরবর্তীতে থাকবে, তার কি বলবো, পেমেন্ট কে দেবে? এই বিজেপি সরকার যে এই পুরো বিষয়টার বিরোধী, পুরো করাপশনের বিরোধী, নেশন ফার্স্ট নীতি নিয়ে চলে, এবং ওই মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগগুলো রয়েছে, কি কি ডাকাতি, ছিনতাই, তথ্য লোপাট, ওই ইডির অভিযোগ, সেখানে
ওই সেম আইনজীবীরা আবার ওই রাজ্য সরকারের হয়ে ওখানে দাঁড়ায় কি করে, যখন রাজ্য সরকারটাই পাল্টে গেছে। মাঝখানে তো এই চেঞ্জটা হয়েছে। এখন আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরছি যে আমরা আজ পর্যন্ত অপেক্ষা করলাম যে এই মামলাটির ফার্দার লিস্টিংটা কবে আছে। আমরা আগামীকালও সেটা চেক করে আপনাদের সামনে জানাবো, আপডেটগুলো নিয়ে আস পরপর। এর মাঝখানে একটা টেন্ডেন্সি কথা আপনাদের উল্লেখ না করে পাচ্ছি না। খেয়াল করে দেখুন, এই মামলাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার দলবল যেভাবে ফেঁসেছে, পরবর্তী মোথাবাড়ি কাণ্ড, তার আগে রাজীব কুমার কাণ্ড এবং অন্যান্য সমস্ত কাণ্ড কারখানাগুলো, রেফারেন্সগুলো যেভাবে ওনারা ফেঁসে গেছেন, এবং ক্ষমতায় থাকলে যে পরিমাণ অর্থ দিয়ে তাদের এই আইনজীবীদের পিছনে তারা ছুটতে পারতেন, এখন এই আইনজীবীদের খোরাকি দেবে কে? এই আমি আইনজীবীদের, আমাদের কাছে সূত্রের খবর, এটা আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, প্রচুর সিএ এবং প্রচুর আইনজীবী এই মমতা বন্দ্যোপাধ্যায়দের পাশ থেকে সরে গেছে। তার কারণ খেয়াল করুন, অপরাধীদের পক্ষে দাঁড়ানোটাই ছিল মমতা সরকারের মূল কাজ। আরজি করেও তাই, কামদুনিতেও তাই, পরবর্তী যতগুলো কেলেঙ্কারি আছে, রেশন হোক, গরুচালা পাচারকারী হোক, শেখ শাহজাহান কাণ্ড হোক, সব কিছুতে নামে বেনামে রাজ্য সরকার অথবা তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে টিম অফ লয়ার দাঁড় করিয়ে ওই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে। ওই শেখ শাহজাহানের পক্ষে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেছে। ওই অনুব্রত মণ্ডলের পক্ষে কথা বলে চিৎকার করে জানিয়েছেন যখন সে অ্যারেস্ট হয়, যে তাকে বীরের সংবর্ধনা দিয়ে ফিরিয়ে আনতে হবে। পাশে দাঁড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। আজকে সেই রাজ্যপাট আর নেই, কারোর আর দায় নেই ওই অপরাধগুলোর পিছনে, যে মামলাগুলোতে আর টেনে ওঠা যাচ্ছে না সেগুলোকে নিয়ে তার লড়বার। এটা গেল কারণ 2। 3 নম্বর কারণ যেটা শোনা যাচ্ছে, যে এর পরবর্তীতেও আপনাদেরকে বারবার জানিয়েছিলাম, ওই মামলাটি যত যত ডেট পরে এগিয়েছে, ভোটের সময়, ভোটের পরে, আগে ইডির একাধিক রেড ওই আইপ্যাক দপ্তরে, ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও হয়েছে, যাতে দিনেশ চান্ডাল তিনি অ্যারেস্ট হয়েছেন এবং তালিকায়, এবং শোনা যাচ্ছে, সেটা আগেও শোনা যেত, এখনো শোনা যাচ্ছে, এদের স্ক্যানারের আন্ডারে রয়েছে প্রতীক জৈন, তার ভাই, তার স্ত্রী, এরা নাকি স্ক্যানারে ছিল এবং তাদের ইডি তলবও করেছিল একাধিকবার। দিল্লি হাউস অফ কোর্টে গিয়ে একাধিকবার আবেদন করে করে সেই হাজিরা তারা এড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেই থেমে থাকছে না। কেলেঙ্কারিটা কোনটা? কেলেঙ্কারিটা হচ্ছে কিন্তু নির্দিষ্টভাবে একটি কয়লা কেলেঙ্কারির তদন্তে ইডি এই পুরো অভিযানটা করেছিল, এটা ভুলে গেলে চলবে না। এখন সেই কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে এগোতে 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 যেখানে জানা যায়, সেটার পিছন থেকে চলে আসে বিপুল পরিমাণে জমি লুটের কেলেঙ্কারি। ওই কয়লার টাকা, ওই কালো টাকা কোথায় কোথায় ইনভেস্টেড হয়েছে, সেইটা করতে গিয়ে ইডি যখন আরো রেড করতে শুরু করে, কলকাতা জুড়ে কিন্তু ইডি একের পর এক রেডগুলো করে, যাতে নাম জড়িয়ে যায় সোনা পাপ্পু, পরবর্তীকালে এই শান্তনু সিনহা বিশ্বাস সহ আরো আরো বিভিন্ন রকম বড় নামজাদা ব্যবসাদারদের নাম। তার সাথে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, এবং তিনি যদিও পুরো দুর্নীতিকাণ্ডে তাকে ডাকা হয়েছে, কিন্তু ওই যে বলছিলাম যে এই সমস্ত তালে বড়েরা একটি দুর্নীতিতে জড়িত নয়, একটাই মানুষ অসংখ্য দুর্নীতি একই হাতে একই সাথে করেছে। প্রতিটা দুর্নীতি একটি জায়গা থেকে অপারেট হতো। এখন সেই অশান্তি নিকেতনে তো বুলডোজারে গিয়ে যাচ্ছে একটু একটু করে। এরপর খেয়াল করুন একটা ট্রেন্ড অ্যান্ড টেন্ডেন্সিস, এটা যদি ভাবেন, আমি উল্লেখ করেছিলাম টুকরে টুকরে গ্যাংয়ের কথা। সেই টুকরে টুকরে গ্যাং খুব সচেষ্ট, ঠিক যেভাবে অপরাধীদের এর আগে বাঁচাতো ওই মমতা সরকার, ফলত জিহাদিদের, জামাতিদের পৃষ্ঠপোষক হয়ে একটি সরকার, বিদেশি সরকার এখানে স্থাপন করে ফেলেছিল। আজকে সেই পালা বদলের পরেও খেয়াল করে দেখুন, ওই টুকরে টুকরে গ্যাংয়ের যারা দেশকে টুকরো করতে চায়, তাদের নামজাদা আইনজীবী তারা নেমে পড়েছেন
ওই ওই অপরাধীদের বাঁচানোর জন্য, যাদের নাকি মানে একাধিক দুর্নীতিতে তাদের নাম জড়িত আছে বলে রাজ্যের মানুষ না সারা ভারতবর্ষের মানুষ জানেন। কিন্তু ওই INDIA নামক একটি জোট অস্তিত্বহীন জোট হয়ে গেছে প্রায়। ভারতবর্ষের সব রাজ্য এদেরকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যেকটা অ্যাসেম্বলি ইলেকশনের প্রতিটা জায়গাতে। এতৎসত্ত্বেও সেই জোট যেটা আছে, যার ফান্ডিং আসে বিদেশ থেকে, যার ফান্ডিং আসে দেশ বিরোধী বিভিন্ন রকম সন্ত্রাসবাদী অর্গানাইজেশনগুলো থেকে, এবং সেই টাকাতেই ফুলে ফেপে ওঠে, সেই জোটেরই এরা এই যেটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে এই যে রাজ্য সরকার তার যে কার্য পদ্ধতি, সেই পদ্ধতিতে বারে বারে বাধা দান করবার জন্য রেডি হচ্ছে। আজকে এর পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের চক্রগুলো আরো কতভাবে জড়িত, এবং বিজেপির অন্যান্য রাজ্য নেতাদের সাথে বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা তিনিও এই ব্যাপারে সোচ্চার হয়েছেন। বিভিন্ন খবরের কাগজে কাটিং তিনি দেখিয়ে এই একটি চক্রকে তিনি আইডেন্টিফাই করে তদন্তের তদন্তের আহ্বান করেছেন। তাহলে ব্যাপার হচ্ছে আইন দিয়ে আগেও অপরাধীদের আইনি পদ্ধতিতে সওয়াল জবাব, আদালতের সময় নষ্ট করা ইত্যাদির মাধ্যম দিয়ে অপরাধীদের প্রশ্রয় দাও। আর এবার যখন এই নতুন সরকার একটা শুদ্ধ সুন্দর সমাজ, গতিশীল সমাজ, সেইটার পিছনে এগোচ্ছে, সেখানেও খেয়াল করে দেখুন, আমি নাম না করলেও বুঝতে পারবেন, যার ফলে তিনি নিজের দলে এই মুহূর্তে ধিকৃত হচ্ছেন রীতিমতো, সেই অপরাধীদের পাশে দাঁড়াচ্ছেন সেই বর্ষিয়ান আইনজীবী, যার পিছনে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে যারা বঞ্চিত হয়েছেন, যে সমস্ত শিক্ষকরা, তাদের প্রচুর অভিযোগ আছে। শুধু দর্শকবৃন্দ, পরবর্তী আপডেটগুলো তো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে সেগুলো জানাবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশনটা অন রাখুন যাতে এপিসোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয়। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।